লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে ডেটাবেস চ্যাপ্টারের কিছু জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে, কি কি প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন হয় এই অধ্যায় থেকে এগুলো দেখছিলাম। আজকে আমরা বাকিটা দেখব, সাথে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তো এইগুলো পড়ানোর এটাই উদ্দেশ্য হলো যে আমরা যেগুলো পড়িয়েছিলাম তার সাথে আমাদের প্রশ্নগুলোর কি সম্পর্ক বা প্রশ্নগুলো কেমন আসে এগুলো বোঝার সাথেই আমরা কি যে ডেটাবেস থেকে প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে বা অনুধাবন প্রশ্ন কেমন হতে পারে এগুলো আমরা বোঝার জন্য। তা আমরা গতদিন প্রাইমারি কি ফরেন কি পর্যন্ত আমরা দেখছিলাম যে ফরেন কি কি কাকে বলে এগুলো দেখছিলাম। তো আমরা ডেটাবেস রিলেশনশিপ কি এটা দেখবো আজকে। তো ডেটাবেস রিলেশনশিপ কি হলো, ডেটাবেস যে এক বা একাধিক টেবিল থাকে এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ককে ডেটাবেস রিলেশনশিপ বলা হয়। রিলেশনশিপের বাংলা হলো কি সম্পর্ক। ডেটাবেস রিলেশন কি, ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। তো প্রথমটা হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ। তো একটি ডেটাবেস এক বা একাধিক টেবিল থাকে, টেবিলগুলোর মধ্যে সম্পর্ক কি বলা হয় ডেটাবেস রিলেশনশিপ আর ডেটাবেস রিলেশন। তো এটাও একই যে ডেটাবেস একটি টেবিলের রেকর্ডের সাথে, এখানে হচ্ছে কি একই বলতে এখানে টেবিলের সাথে টেবিলের সম্পর্ককে রিলেশনশিপ বলা হয়। আর ডেটাবেস রিলেশন হলো কি টেবিলের রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের রেকর্ড, এটা হলো কি রিলেশন। আর রিলেশনশিপ এক বা একাধিক টেবিল থাকে, টেবিলগুলোর মধ্যে সম্পর্ক, আর এখানে টেবিলের রেকর্ডগুলোর মধ্যে সম্পর্ককে কি বলা হয় ডেটাবেস রিলেশন বলা হয়। অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার কি লজিক্যাল সম্পর্ক। আমরা কর্পোরেট ডেটাবেস কি এটা একটু দেখব। কর্পোরেট ডেটাবেস হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেই ডেটাবেস যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয়। কর্পোরেট ডেটাবেস হলো কি প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেই ডেটাবেস যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক কি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয়। বৃহৎ প্রতিষ্ঠানের ডেটাবেসকে কি বলা হয় কর্পোরেট প্রতিষ্ঠান। বৃহৎ প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠানের ডেটাবেসকে কি বলা হয় আমরা কর্পোরেট ডেটাবেস বলা হয়। কর্পোরেট ডেটা সিকিউরিটি কি, সিকিউরিটি মানে কি নিরাপত্তা আর কি। অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয় কি ডেটা সিকিউরিটি। আমরা সিকিউরিটি গার্ড রাখি না, কেন রাখি সিকিউরিটি গার্ড কেন রাখি যে আমাদের বাসা বাড়ি আমাদেরকে অন্যান্য মানুষদের বা অন্যান্য ক্ষতিকর অবস্থা থেকে কি আমাদের রক্ষা করবে, এই জন্য আমরা সিকিউরিটি গার্ড রাখি আর কি। তাই সেই ডেটা সিকিউরিটিটাই হলো এটা আর কি, যে অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয় ডেটা সিকিউরিটি। তারপরে আমরা দেখবো যে ডেটা এনক্রিপশন আর কি, যে প্রক্রিয়ায় কি প্লেইন টেক্সটকে পরিবর্তন করে সাইফার টেক্সট তৈরি করা হয় তাকে কি বলা হয় ডেটা এনক্রিপশন বলা হয়। ডেটা এনক্রিপশন। তো এটা একটু সহজ একটা আছে যে অনির্ধারিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ডেটাকে নিরাপত্তার জন্য যে গোপনীয়তা বা যে ব্যবস্থা নেওয়া হয় সেটাকে বলা হয় কি ডেটা এনক্রিপশন। এনক্রিপশন মানে বলতে হচ্ছে তালাবদ্ধ করে দেওয়া আর কি, মানে কেউ যাতে বাইরে থেকে এটা না দেখতে পারে না বুঝতে পারে, এটার জন্য কি বলা হয় কি ডেটা এনক্রিপশন বলা হয়। ডেটা ডিক্রিপশন বলা হয় কি মানে ওই যে এনক্রিপশনকে কি উল্টা করে দেয় আর কি, মানে যে প্রক্রিয়ায় সাইফার টেক্সটে পরিবর্তন করে পুনরায় প্লেন টেক্সট করা হয় তাকে ডিক্রিপশন বলে। এখানে দুইটা বিষয়, একটা প্লেন টেক্সট আর একটা সাইফার টেক্সট। এটা আমাদের আসে প্লেন টেক্সট কি বা সাইফার টেক্সট কি, তো এই অবশ্যই এখানে আমার আনা হয় নাই। প্লেন টেক্সট হলো কি যা পাঠযোগ্য থাকে, প্লেন টেক্সট হলো কি যা পাঠযোগ্য থাকে মানে আমরা পড়তে পারি। আর সাইফার টেক্সট হলো কি যেই টেক্সট যা পাঠযোগ্য থাকে না মানে আমরা পড়তে পারি না। এটাই হলো কি প্লেন টেক্সট হলো যা মানুষ পড়তে পারে বোধগম্য হয়, আর সাইফার টেক্সট হলো কম্পিউটার পড়তে পারে কিন্তু মানুষ পড়তে পারে না, সেটা হলো কি সাইফার টেক্সট। তা প্লেন টেক্সটকে পরিবর্তন করে সাইফার টেক্সট তৈরি হওয়া মানে কি আমরা যেটা বুঝতে পারি সেটাকে পরিবর্তন করে সাইফার টেক্সটে পরিবর্তন করে দেওয়াই হলো কি এনক্রিপশন। কেন এনক্রিপশন করে দেওয়া, কারণ এটা একটা সিকিউরিটির জন্য আর কি, মানে ডেটা নিরাপত্তার জন্য অনির্ধারিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ডেটাকে নিরাপদ রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটাকে বলা হয় কি ডেটা এনক্রিপশন।
তো এনক্রিপশন কে কিভাবে করতে হয়? প্লেন টেক্সট কে পরিবর্তন করে সাইফার টেক্সটে করতে হয়। প্লেন টেক্সট বলতে হচ্ছে সেই টেক্সট যা আমাদের পাঠযোগ্য থাকে, মানুষ বুঝতে পারে, কিন্তু সেই প্লেন টেক্সট বা যেটা মানুষ বুঝতে পারে সেটাকে পরিবর্তন করে যেটা মানুষ বুঝতে পারে না সেটা পরিবর্তন করাকে বলা হয় কি? সাইফার টেক্সট। এই প্লেন টেক্সটে পরিবর্তন করে সাইফার টেক্সট করলে সেটা হলো ডাটা এনক্রিপশন। আর ডিক্রিপশন হলো ওই যে সাইফার টেক্সট যেটা মানুষ পড়তে পারে সেটা পুনরায় প্লেন টেক্সটে মানুষ পড়তে পারে সেই টেক্সটে নিয়ে আসা হয়, তাকে বলা হয় কি? ডিক্রিপশন। উল্টা প্রসেস আর কি। তো আমরা এখন দেখবো যে কি অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর সমূহ। আমরা অনুধাবনমূলক প্রশ্নের প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে ফিল্ড ও রেকর্ড এক নয়, ফিল্ড রেকর্ডের উপর নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো। এটা খুব আসে বা কয়েকবার আসছে, ফিল্ড ও রেকর্ড এক নয়। ফিল্ড বলতে আমাদের কি বোঝাই? যে ডাটাবেজের রেকর্ড গুলো কি একই ধরনের রেকর্ড যেখানে সমাবেশ ঘটায় সেটাকে বলা হয় ফিল্ড। আর রেকর্ড হলো কি কয়েকটি পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় কি রেকর্ড। তো আমরা যেটা বলতে পারি কোন একটি টেবিলে যে প্রপার্টিজ গুলো এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে, এন্টিটি বলতে আমরা টেবিল, এন্টিটি বলতে আমাদের কি টেবিল, আর ফিল্ড গুলো হচ্ছে বৈশিষ্ট্য, ফিল্ড গুলো হলো কি বৈশিষ্ট্য, ভিত্তি করে কি উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হয়, তাকে কি বলা হয়? ফিল্ড বলে। অপরদিকে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড। যেমন একটি এন্টিটির আইডি, নেম, জিপি ইত্যাদি হলো কি এক একটি কি ফিল্ড, কিন্তু কোন একটি এন্টিটির জন্য সবগুলো ফিল্ডের মানকে একত্রে একটি রেকর্ড বলা হয়। তাই বলা যায় ফিল্ড ও রেকর্ড এক নয়, অথবা ফিল্ড রেকর্ডের উপর নির্ভরশীল নয়। কেন নির্ভরশীল হবে? কারণ হলো আমাদের এই যে আইডি, নেম, জিপি, আইডির ভিতরে সবাই আইডি রাখি, নেম গুলোর ভিতরে সবাই নাম রাখি, জিপি এর ভিতরে আমরা কি সবার নামগুলো রাখি, এইটাকে বলা হয় কি ফিল্ড। আর যখন একজনের আইডি, নেম, জিপি এগুলো সবগুলো নেওয়া হয়, একজনের আইডি ধরো 101, নেম হলো কি এক্স, তারপর জিপি হলো 3.5, এই টোটালটাকে যে নিয়ে একটা রেকর্ড তৈরি হয়। তাহলে আমাদের ফিল্ড রেকর্ডের উপর নির্ভরশীল না, কিন্তু রেকর্ড কি ফিল্ডের উপর নির্ভরশীল। তো আমরা এটা বলতে পারি যে কি এই কারণে বলতে পারি যে ফিল্ড ও রেকর্ড এক নয়, কারণ ফিল্ড রেকর্ডের উপর কি নির্ভরশীল নয়। এরপর আমরা দেখব ডিবিএমএস এর ডাটা ভ্যালিডেশন প্রয়োজনীয়তা বুঝিয়ে আছে কি বুঝিয়ে লিখো। এটা আমাদের কম গুরুত্বপূর্ণ, এটা ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা আছে না। ভ্যালিডেশন বলতে মানে একটা নির্দিষ্ট পর্যন্ত ডাটা গুলোকে আমরা রাখবো কি রাখবো না আর কি, একটা নির্দিষ্ট ডেট দিয়ে আর কি, এটা প্রয়োজনীয়তা আছে কিনা। অবশ্যই আছে। আমরা যদি মনে করি যে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর যে এসএসসি যে ব্যাচটা বের হয় বা ইন্টারমিডিয়েট ব্যাচ বের হয় বা জেএসসি ব্যাচ বের হয়, তারা যারা থাকবে না প্রতিষ্ঠানে তাদের ডাটাগুলো আমরা কি যে ওই নির্দিষ্ট যে 2020 এ যারা পরীক্ষা দিবে তাদের ডাটা 2021 এ রাখবো না, এসএসসি বা ইন্টারমিডিয়েট। এইটাকে বলা হয় কি ডাটা ভ্যালিডেশন, মানে একটা নির্দিষ্ট সময় এটা প্রয়োজনীয়তা আছে আর কি। তো আমরা তৃতীয় যে প্রশ্নটা যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা ব্যাখ্যা করো। তো অ্যাডমিনিস্ট্রেটর আমরা জ্ঞানমূলক আমরা দেখছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর কি, যে কোন একটা ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের উপরে মূল যে দায়িত্ব, ডাটাবেজের মূল দায়িত্ব অর্পিত থাকে, তাকে কি বলা হয়? অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। তো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা অনেক। তো প্রথম ভূমিকা হলো ডাটাবেস কাঠামো ডিজাইন, পরিবর্তন ও সংশোধন করা। ডাটাবেস সিস্টেমে ডেটার মান সমূহ কি সংরক্ষণের জন্য ডেটা ডিকশনারি স্থাপন করা, ব্যবহারকারী চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা। চতুর্থ নম্বর হলো কি ডাটাবেস ডেটার সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা নির্ধারণ করা, সর্বোপরি ডাটাবেস নিরাপত্তা নিশ্চিত করা। তার মানে ওভারঅল মানে সবকিছুর দায়িত্ব হলো কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের উপরে বর্তায় আর কি। ডাটাবেস, নতুন ডাটাবেস তৈরি, ডাটাবেস সংশোধন, পরিবর্তন, ডিজাইন, ডেটার সিকিউরিটি, সবগুলো কাজ কে করবে? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করবে। তা এই জন্য আমরা এটাও বলতে পারি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা কি সর্বময় কর্তা। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে কি বলা হয়? ডাটাবেজের সর্বময় কর্তা বলা হয়। এইটা একটা প্রশ্ন আছে যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সর্বময় কর্তার ভূমিকা ব্যাখ্যা করো। তো আজকে আমরা আরেকটা প্রশ্ন দেখবো যে ডেটা টাইপ বলতে কি বুঝে ব্যাখ্যা করো। ডেটা টাইপ কারেন্সি ফিল্ড কেন ব্যবহার করা হয়?
তো ডেটাবেস টেবিল তৈরি করার সময় সাধারণত ফিল্ডে ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হয়। ভিন্ন ভিন্ন ডেটার জন্য ফিল্ডে ডেটা টাইপ ভিন্ন ভিন্ন হয়। মুদ্রা বা টাকার অঙ্ক ইনপুট করার জন্য ডলার সাইনে যে ব্যবহার করা হয় তাকে ব্যবহার করা হয়। শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য কারেন্সি ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে ডেটার উপর গাণিতিক অপারেশন সম্পূর্ণ প্রযোজ্য। এই ফিল্ডের জন্য মেমরিতে 8 বাইট জায়গা প্রয়োজন হয়। তবে ডেটা টাইপ, ডেটা ভিন্ন ভিন্ন যে ধরন সেটাকে বলা হয় কি ডেটা টাইপ। আর কারেন্সি ফিল্ড কেন ব্যবহার করা হয়? সাধারণত টাকা পয়সার হিসাবগুলো, টাকার হিসাব বা মুদ্রা বা টাকা হিসাবগুলো আমরা কি ব্যবহার করি? কারেন্সি ব্যবহার করি। তো কারেন্সি আমরা কিভাবে বুঝবো? যে ডলার সাইন থাকে, তারপরে এটি হলো কি আমাদের গাণিতিক অপারেশন করা যায় এটার উপরে। আর এই ফিল্ডের জন্য মেমরিতে 8 বাইট জায়গা প্রয়োজন হয়। তো আমাদের আরেকটা প্রশ্ন আমরা দেখব, মেমো ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? মেমো ডেটা টাইপ আসলে কি? যখন আমাদের কি টেক্সট দুই ধরনের আছে আমরা দেখি, যে শর্ট টেক্সট, লং টেক্সট। তো এখন লং টেক্সটকেই বলা হয় কি, আগে বলতো মেমো ডেটা টাইপ। সাধারণত একটা টেক্সটে 256টা নেওয়া যায় অক্ষর। তো 256 পরে যদি কোনো ডেটা ব্যবহার করতে হয় তখন সেটাকে বলা হয় আমরা মেমো ডেটা টাইপ। সাধারণত বর্ণনামূলক লেখা বা অন্যান্য কাজের জন্য আমরা মেমো ডেটা টাইপ ব্যবহার করি। তবে ডেটাবেস তৈরি করার সময় সাধারণত ফিল্ডে ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হয়। ভিন্ন ভিন্ন ডেটার জন্য ফিল্ডে ডেটা টাইপ ভিন্ন ভিন্ন হয়। মেমো ডেটা টাইপ সাধারণত বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি বর্ণনা বা বিবরণমূলক লেখার জন্য ব্যবহার করা হয়। মেমো ডেটা টাইপ কোন ফিল্ডে কি সর্বোচ্চ কয়টা নেওয়া যাবে? 65,536টি ক্যারেক্টার লেখা হয়। ডেটাবেস টেবিলে কোন ফিল্ডে ডেটা টাইপ মেমো নির্ধারণ করা হলে সেই ফিল্ডের উপর গাণিতিক অপারেশন করা যায় না। যাতে সাধারণত রিমার্ক অ্যাড্রেস ফিল্ডে কি মেমো ডেটা টাইপ ব্যবহৃত হয়। তার মানে আমরা সব সময় জানি যে আমাদের এইখানে তো অনেক বড়, মানে অল্প টেক্সটের জন্য বা ক্যারেক্টারের জন্য আমরা শর্ট টেক্সট বা টেক্সট ব্যবহার করি। যখন অনেক বেশি লেখা বা বর্ণনামূলক লেখার জন্য তখন আমরা কি মেমো ডেটা টাইপ ব্যবহার করি। তো মেমো ডেটা টাইপ আমরা কয়টি ক্যারেক্টার দিয়ে লেখা যায়? 65,536টি। এখানে আমাদের গাণিতিক অপারেশন করা যায় না। তো আমরা আজকে যেটা দেখলাম যে মেমো ডেটা টাইপ কেন ব্যবহার করা, এটা দেখলাম। আমরা ডেটা টাইপ বলতে কি বুঝো, আমরা কারেন্সি ফিল্ড কেন ব্যবহার করা, এটা দেখলাম। আমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সর্বময়কর্তা, ডেটাবেসের সর্বময়কর্তার ভূমিকা ব্যাখ্যা আমরা দেখলাম। তারপর দেখলাম যে কি ডেটাবেস ডিবিএমএস এর ডেটা ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা আছে কি বুঝিয়ে লিখো। ভ্যালিডেশন মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডেটা রাখার প্রক্রিয়া, সেটা হলো কি ডেটা ভ্যালিডেশন। তারপর আমরা দেখলাম কি ফিল্ড ও রেকর্ড এক নয়, ব্যাখ্যা করো। ফিল্ড রেকর্ডের উপর নির্ভরশীল নয়, এই একই প্রশ্ন, এটা দেখলাম। তারপর আমরা দেখলাম যে জ্ঞানমূলক আজকে দেখলাম যে ডেটা এনক্রিপশন কি, ডেটা ডিক্রিপশন কি। তারপর আমরা দেখলাম যে ডেটা সিকিউরিটি কি। তারপর আমরা দেখলাম কর্পোরেট ডেটাবেস কি। তারপর দেখলাম যে ডেটাবেস রিলেশন আর একটা ডেটাবেস রিলেশনশিপ, দুইটা। একটা হলো কি আমাদের ডেটাবেস রিলেশনশিপ, আরেকটা হলো ডেটাবেস রিলেশন কি। তো আমরা জ্ঞানমূলকে আরো দেখছিলাম যে ফরেন কি কাকে বলে, কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে, প্রাইমারি কি কাকে বলে, ক্যান্ডিডেট কি কাকে বলে, কি ফিল্ড। তারপর দেখলাম যে আরডিবিএমএস কি, তারপর দেখলাম ইন্ডেক্সিং কি, ডেটা সর্টিং কি, তারপর দেখছিলাম ডিডিএল বা ডিবিএমএল কি, এসকিউএল কি, কোয়েরি ভাষা কি, কোয়েরি কি। তারপর দেখছি আমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি। তারপর দেখলাম কি ডিবিএমএস কি, এন্টিটি সেট বা টেবিল কি। এন্টিটি সেটের অপর নাম হলো টেবিল। এন্টিটি, রেকর্ড বা টাপল বা সারি সব একই কথা। অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম কি, ডেটাবেস কি। তারপর দেখলাম তথ্য কি, ডেটা উপাত্ত কি। তো আমরা আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আর অনুধাবনমূলক প্রশ্ন কয়েকটা দেখলাম। আগামী ক্লাসে আমরা আবার অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তো কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবে। করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।